এই মুহূর্তে বর্তমান ডক্টর ইউনূসের যে ইন্টেরিয়র গভর্নমেন্ট সরকার চতুর্মুখী চাপে একেবারে দিশাহারা হয়ে পড়েছে। আমাদের জন্য এখন এই সময়টা ভালো না। একটা দেশের জনগণ তখনই ভালো থাকে যখন দেশের সরকার ভালো থাকে, সরকারের মনে সুখ শান্তি থাকে, সরকার ভালো থাকে, স্থিতিশীল এবং শক্তিশালী সরকার থাকে, সেই দেশের জনগণও ভালো থাকে। তবে হোক সেই সরকার ফ্যাসিবাদী হোক আর গণতান্ত্রিক সরকারই হোক, কিন্তু বর্তমানে আমাদের সরকার নিজেই অসুখী, সরকার ভালো নাই। তাহলে আমাদের দেশের জনগণ কিভাবে ভালো থাকবে? বর্তমানে শেখ হাসিনা, মোদি এবং ট্রাম্প, তারপরে আছে হলো অভ্যন্তরীণ, এই চতুর্মুখী চাপে এই বর্তমান সরকার এখন একেবারে দিশাহারা হয়ে পড়ছে। যেমন ধরেন, শেখ হাসিনার সরকার যখন ছিল দেশে, তখন গুমের ভয় ছিল, খুনের ভয় ছিল, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার ভয় ছিল, হামলার ভয় ছিল। তো প্রকৃতিগতভাবে যে কোনো ওয়েতেই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার পরাস্ত হয়, পদত্যাগ করে এবং নজিরবিহীনভাবে তার সকল সদগণ, এমপি, মন্ত্রী, নেতা সবাই কেউ পালিয়ে গেছেন, কেউ জেলে আছেন, আর বাকি আত্মগোপনে আছেন। শেখ হাসিনা নিজেও ভারতে আশ্রয় নিয়েছেন। তাহলে এখন এই বাংলাদেশটা কিন্তু হলো আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। তো মানুষের ভিতরে যে উচ্ছ্বাস দেখেছিলাম যে এখন আর কোনো ভয় নাই, ঘুমের ভয় নাই, খুনের ভয় নাই, কোনো সমস্যা নাই, এখন তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। কিন্তু 100 দিন পরে, এই 100 দিনের হিসাব করতে যে মানুষ এখন দেখতেছে, বলা শুরু করেছে যে আমরা ভালো নাই। তো আমরা বিচার বিশ্লেষণ করে দেখলাম যে আমরা জনগণ, দেশের মানুষ কিভাবে ভালো থাকবো? আমাদের সরকারই তো ভালো নাই। ওনারা চতুর্মুখী চাপে এখন অস্থির হয়ে গেছে। এই যেমন ধরেন, প্রথম বলি, ডক্টর ইউনূস যেহেতু শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, ভারতে আশ্রয় নিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের ভিডিও বার্তা পাঠাইতেছেন বিভিন্ন মাধ্যমে, এই টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তেছি। তারপরে আন্তর্জাতিক আদালতে এই সরকারের বিরুদ্ধে একটা মামলাও করাইছে। তারপরেও বিভিন্নভাবে দোষারোপ করিয়া ভিডিও বার্তা দিতেছে যে এই বুঝি শেখ হাসিনা কখন দেশে আইসা পড়ে। শেখ হাসিনার আমলে যারা নির্যাতিত হয়েছিল বা বিরোধী পক্ষ যারা ভয়ে ছিল, আসল কথা কি, এই ধরনের বার্তা পাইলে আমার সাথে অনেকের আলাপ হয়েছে, তারা অসুস্থ হয়ে পড়ে। আবার শেখ হাসিনা এন্টি যারা আছে, তারা শেখ হাসিনা, এটা বাস্তব হোক আর অবাস্তব হোক, শেখ হাসিনার আসা সম্ভব হোক আর অসম্ভব হোক, কিন্তু এই ধরনের বার্তা যখন আসে তখন শেখ হাসিনা এন্টি যারা আছে বা ভুক্তভোগী আমলের, ওনাদের পেশার বাইরে যায় অনেক। তো যাই হোক, তাহলে শেখ হাসিনা দিল্লিতে বসে এই ধরনের কার্যকলাপ চালাইতেছে, আন্তর্জাতিকভাবে খেলতেছে, এটা তো একটা চাপ আছেই। 2 নম্বর চাপ হলো নরেন্দ্র মোদী, ভারত তো এই সরকারকে 15 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে সাহায্য সহযোগিতা সব ধরনের করেছেন, প্রমোট করেছেন, আপনারা জানেন, আমরা জানি, এখনো করে যাচ্ছে। আমাদের এই গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসা, আমাদের সাধারণ পাবলিকের একটা শ্রেণী, তারা ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট, হিন্দু বয়কট, কিছু ইউটিউবার যারা বাংলাদেশে আছে এক শ্রেণীর মানুষ, তারা তো ফেসবুকে বা রাস্তায় সবসময় এগুলো বলতেছে যে এখন ভারত মুক্ত বাংলাদেশ হয়েছিস, খালি শেখ হাসিনা না, তারা ভারত বয়কট, বিভিন্ন কথাবার্তা বলতেছে যে এখন আমরা ভারতের দাদাগিরি শেষ করে দিছি। ভালো কথা, কিন্তু বাস্তবতা হলো বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করতেছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, এবং বিভিন্নভাবে মোদির সাথে একটা সাক্ষাতের চেষ্টা করেছিলেন আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু ওনারা সাড়া দেয় নাই। যে জাতিসংঘের অধিবেশনে যেও আমেরিকার প্রেসিডেন্ট সাড়া দিয়েছিলেন, জো বাইডেন সাইড বেঞ্চে ওনার সাথে বৈঠক করেছেন, কিন্তু নরেন্দ্র মোদীর সাথে চেষ্টা করেছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী সাড়া দেয় নাই। তখন থেকে অদ্যাবধি ভারতে ইলিশ মাছ পাঠানো সহ সবকিছু করছে সরকার সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের সাথে,
কিন্তু ভারতের পক্ষ থেকে এ ধরনের সাড়া পাওয়া যাইতেছে না। বরঞ্চ আরো ভারত বাংলাদেশের সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের কোনো লোক কিন্তু এখন ভারতে যাইতে পারতেছে না। এক নম্বর দুই, ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক এটা কিন্তু এখন একেবারে সীমিত পর্যায়ে আছে। তাহলে এটাও কিন্তু একটা সরকারের জন্য অনেক বড় চাপ যে পার্শ্ববর্তী এরকম বৃহৎ একটা রাষ্ট্র এরকম বৈরী আচরণ করতেছে, যেখানে শেখ হাসিনা স্বয়ং সেই দেশে আশ্রয় নিচ্ছে, তাকে প্রমোট করতেছে, আর এই সরকারের সাথে সাক্ষাৎ দিতেছে না, ব্যবসা বাণিজ্য ক্লোজ করতেছে, ভিসা বন্ধ করতেছে। এটা কিন্তু একটা বিশাল চাপ। কয়টা হলো চাপ? একটা শেখ হাসিনার চাপ, একটা ভারত বা নরেন্দ্র মোদীর চাপ। দুই চাপে করছে সরকার। 3 নম্বর চাপে আসেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস হলো এই যে জো বাইডেনের সাথে যে বৈঠক করলো, ওনার কিন্তু মূলত ব্যবসা বাণিজ্য সব আমেরিকায় যা আছে বিল ক্লিন্টনের সাথে ছিল। বিল ক্লিন্টন পরিবারের সাথে ডক্টর ইউনূসের অনেক ব্যবসা বাণিজ্য আছে। উনি কয়েকটা প্রতিষ্ঠানে ওখানকার এই যে মাইক্রো ক্রেডিট বা গ্রামীণ ব্যাংক বা এই ধরনের আরো ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইনি। এবং আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো না। ডোনাল্ড ট্রাম্প নিজে আগে পরে 2-1 বার বলেছিল যে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য তার বিরোধী পক্ষ বলতে বাইডেন প্রশাসন বা বিল ক্লিন্টন প্রশাসন এদেরকে অর্থ করে দিয়েছেন ডক্টর ইউনূস। এখানে দেখেন একেবারে ন্যাচারাল ভাবে যে সময় ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে এবং তার প্রধান শক্তির উৎস ছিল আমেরিকা, জো বাইডেন প্রশাসন, সেই জেটটা বা চেনটাও দেখেন আউট হয়ে গেল। এখন ভারত যেমন বৈরিতা করতেছে এই সরকারের সাথে, ডক্টর ইউনূসের সাথে, ঠিক তেমনই মার্কিন প্রশাসনও একই অবস্থায়। এখন যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের যে ব্যবসা বাণিজ্য আছে আমেরিকায়, এই সমস্ত ফাইল ধরে টান দিতে পারে উনি। এটা আর একটা চিন্তা। ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করা তো দূরে থাক, ওনারই যেসব ব্যবসা বাণিজ্য আছে এগুলো ফাইল ধরে টান দিতে পারে এখন এই অবস্থা। সেখানে আবার দেখেন আমেরিকার মতো একটা রাষ্ট্রের গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন একজন ভারতীয় বংশ উদ্ভূত নারীকে, যার নাম ম্যাডাম তুলসী। আপনারা দেখেছেন যে বিশ্বের 1 নম্বর সুপ্রিম পাওয়ার এবং বিশ্বের 1 নম্বর গোয়েন্দা সংস্থা সেটার প্রধান করেছেন ভারতীয় বংশ উদ্ভূত একজন নারী ম্যাডাম তুলসীকে, যে তুলসীর ইসকনকে প্রমোট করে। ইসকনের সাথে তাদের সরাসরি তার একটা যোগাযোগ আছে এবং ইতিমধ্যেই তিনি ক্ষমতায় বসেই এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে, এই তারপরে হিন্দু নির্যাতন হইতেছে বাংলাদেশে, ইসকনদের উপর নির্যাতন হইতেছে, এই ধরনের একটা দীর্ঘ বক্তব্য দিয়েছেন। এটাতে কি বোঝা যায়? এটাতে বোঝা যায় যে এখন শেখ হাসিনার যে লবি, মোদি, ভারত, ট্রাম্প, তুলসী, এরা কিন্তু সব এক কাতার চলে আসছে। এখন আপনি আমি যাই বুঝি, যতটুকু বুঝি, কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু ঠিকই বুঝছেন। এবং এখন দেখেন এই তত্ত্বাবধায়ক সরকারের চেহারা সব ফ্যাকাশে হয়ে গেছে এবং তারা চলে যেতে চাচ্ছে। আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্যতা, যে ক্ষমতা, যে অবস্থান ছিল আমাদের সরকারের এবং সেই দাপটে যেভাবে সরকার এসছিল, ওরা কিন্তু সেই জিনিসটা হারিয়ে ফেলেছে। দুই, আরো একটা বিষয় এখানে আসছে, দেখেন এটা 2টা সমস্যা বললাম বাইরের, মোদি, হাসিনা, ট্রাম্প, 3টে গেছে। আর 2টি সমস্যা হয়ে গেছে এখানে। 4 নম্বর সমস্যাটা দেখেন, ডক্টর ইউনূস সাহেব প্রথমে বিবাহ করেছিলেন রাশিয়া বংশোদ্ভূত একজন নারীকে, কি জানি ভেরিনিকা নাকি নাম, এই টাইপের। যাই হোক, সেই ঘরে ডক্টর ইউনূসের একটা সন্তান হয় চট্টগ্রামে। তো তারা, আপনারা জানেন যে তার নাম হলো মনিকা ইউনূস। 2 বছর যখন ওই মেয়ের বয়স, তখন মনিকাকে সহ তার মা চলে যায় আমেরিকা 79 সালে। ওইখানকার পরিবেশে তাকে মানুষ করেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সে মনিকা কিন্তু এখন আমেরিকার বিখ্যাত একজন যাত্রা শিল্পী, গায়িকা। তাদের এই যে কয়েকদিন আগে তার একটা ভিডিও ভাইরাল হলো, সে ওভার ড্রিঙ্ক করে গাড়ি চালাইতেছিল এবং তার বন্ধু ছিল সেখানে, বলা হচ্ছে যে তার সমকামী বন্ধু ছিল।
এটা ব্যাপার না, এটা হলো ওই দেশের কালচার অনুযায়ী উনি চলে, খোলামেলা, উনি মুক্ত জীবনযাপন করে, ড্রিঙ্ক করে গাড়ি চালাইছে, ধরছে প্রশাসন, বা একজন সমকামী বন্ধু ছিল নারী নারী। তাহলে এটাকে আমি কিন্তু খারাপ মনে করি না, ওই দৃষ্টিতে বলতেছি না, কিন্তু এক ধরনের মানুষ এই জিনিসটাকে একেবারে দেখেন ফেসবুকে ঢুকলে পাওয়া যেতেছে, এটাকে ভাইরাল করছে কে বা কারা। ডক্টর ইউনূসকে ঘায়ল করার জন্যই কিন্তু, দুর্বল করার জন্যই কিন্তু তার ব্যক্তিগত জীবন, একবার পারিবারিক জীবন, এটা ভাইরাল করতেছে, সামনে আসছে। 2 নম্বরে তারপরে ডক্টর ইউনূস বিবাহ করেছিলেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পদার্থবিজ্ঞানের অধ্যাপক, ওনার নাম আমি যদি ভুল না করি ডক্টর আফরোজাকে উনি বিবাহ করেছিলেন। কিন্তু সেই ঘরে ওনার কোনো সন্তানাদি হয় নাই। তো ডক্টর আফরোজি তার এক বোনের মেয়েকে এনে লালন পালন করেছে, তার নাম হলো দিনা। আমরা দেখলাম এই যে শপথ গ্রহণের দিন ডক্টর ইউনূস যে শপথ গ্রহণ করলেন, ওই দিনকে দিনা, ওনার এই পালিত মেয়ে দিনা শাড়ি পরে আসছিলেন এখানে। আচ্ছা, এই টোটাল জিনিসটা একটা নিয়ে সমালোচনা হইতেছে, ভাইরাল হয়ে যাচ্ছে। কি ভাইরাল হইতেছে? যে ডক্টর ইউনূস নিজে একজন খোলামেলা মুক্তমনা মানুষ, উনিও কোনো ধর্মকর্ম ইসলামিক বা এগুলো ধার ধারে না। 2 নম্বর, ওনার প্রথম ঘরের মেয়ে বা প্রথম স্ত্রী, তারাও একেবারে উন্মুক্ত খোলামেলা। তার দ্বিতীয় স্ত্রীও বোরখা পরেন না, তার মেয়েও ওই দিকে দেখছি শাড়ি পরে গেছে, বোরখা পরেন না। কিন্তু ওনার ব্যক্তি জীবনে এইরকম। কিন্তু বাংলাদেশে যারা নারীদেরকে গৃহবন্দী করতে চাচ্ছে, নারীদেরকে 5-এর উপরে লেখাপড়া বন্ধ করতে চাচ্ছে, নারীদের চাকরি করা বন্ধ করতে চাচ্ছে, এই ধরনের ইসলামিক সংগঠনগুলোকে ডক্টর ইউনূস এখন প্রমোট করতেছে, সাইড দিতেছে। এবং অনেকেই বলতেছে এগুলো কি শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসার কারণেই এদেরকে সাইড দিতেছে কিনা, কারণ ওনার যে ব্যক্তি জীবন বা ওনার লাইফ স্টাইল বা ওনার যে দর্শন, এই দর্শনের সাথে উনি যাদেরকে এখন প্রমোট করতেছে বাংলাদেশে, এই দর্শনের কোনো মিল নাই, পুরোই উল্টা। কিন্তু আমি বলতেছি এটা যে এই ধরনের ওনার ব্যক্তি জীবনগুলো এখন কে বা কাহারা বা তার শত্রুপক্ষ তারা যেভাবে সামনে আনতেছে, স্বাভাবিক কারণেই উনি মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। যদি আপনার আমারও হইতো, কারণ এগুলো একান্ত ব্যক্তিগত বা পারিবারিক জিনিসগুলোকে সবাই সামনে টেনে নিয়ে আসতেছে। যে যারা আগে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এদের উনি বিধ্বস্ত। তাহলে চতুর্মুখী চাপ বলছিলাম, 4টে কিন্তু বলছি না। আরেকটা চাপ দেখেন, গতকালকে ওই যে যমুনা মার্কেটে, বিখ্যাত বড় বিশাল মার্কেট যমুনা মার্কেটেও ডাকাতি হয়েছে গতকালকে। গুলশানেও দেখলাম একজনকে ওপেন কুপাইয়া মারতেছে। তারপরে এই যে দেখেন অটো রিক্সা ড্রাইভারদের যে আন্দোলনটা চলতেছে, এদিকে 7 কলেজের আন্দোলন চলতেছে, জগন্নাথের ছাত্ররাও আন্দোলন করতেছে, এই যে তিতুমির কলেজের ছাত্ররা ট্রেন বন্ধ করে দিতেছে। দেশের অর্থনীতি এখন যে অবস্থায় আসছে, 1 নম্বর দেশের আইন শৃঙ্খলা নিয়ে তারা আপনার চেষ্টা করতেছে, কিন্তু ফিরিয়ে আনতে পারতেছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেছে না, আর অর্থনৈতিক অবস্থা হলো বেহাল। তাহলে এই চতুর্মুখী চাপে কিন্তু প্রকৃত ঘটনা হলো এই সরকার সংস্কার ছেড়ে এখন চলে যেতে চাচ্ছে, সে এক্সিট চাচ্ছে, তার উপায় নাই। কারণ এই বর্তমানে সময় খারাপ বাংলাদেশের, এটা আলাপ করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এখন আলাপ করবো না। এখন বাংলাদেশের যে বর্তমান সময় এবং অর্থনৈতিক সামাজিক অবস্থা, তাতে এখন যদি আপনি শেখ হাসিনাকে এনে বসাই দেন, বা তারেক জিয়াকে বসান এখন ক্ষমতায়, বা বেগম জিয়াকে বসান, তাহলেও এই ইউনূস সরকারের চাইতেও ভালো কিছু করতে পারবে না। এমন একটা সময় আমরা পার করতেছি। আমরা চাই আমরা ডক্টর ইউনূসের সফলতা কামনা করি, উনি যেন কারো ফান্দে পা না দিয়া, অন্তত একটা নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতাটা দিয়া উনি প্রস্থান করেন। এবং এই বিষয়ে সরকারকে আমরা সহযোগিতা করব এবং ওনার জন্য শুভকামনা রইল।